মাইল্ড স্ট্রোক করছে উনি। হ্যাঁ, তো ডাক্তারের কাছে গেছিল। একটু ডিম ভর্তা করে দিই, আলু ভর্তা না করে। তো সাথে দেবো সরিষার তেল। আর এটা হচ্ছে বাটার চিকেন মশলা, যেহেতু ডাল রান্না করবো একটু সুন্দর করে রান্না করি। হ্যাঁ বলো, দেখে আসছো? কি বলে? হ্যাঁ করছো, বসে বসো যে খাবার। বাবু কিনছে আমি জানি না। আসিফের আব্বু জোস ছিল খুব বেশি। আসিফের আব্বু খুব দামি দামি জিনিস ইউজ করতো। অর্থর সম্পদের মোহ বা লোভ এত বেশি মানুষের থাকে, মানুষ অন্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো? সবাইকে বলছি খাও। আবিব নাস্তা করতেছে, আবিবকে রুটি ভেজে দিয়েছি, ডিম ভেজে দিয়েছি। কালকে গেস্ট এসেছিল, মিষ্টি নিয়ে আসছিল, সেই মিষ্টি দিয়েছি। আজকে আমার প্রচুর ঘুম চোখে। আবিব তোমার ট্রফি এই দেখানো যাবে? ওটা তো দেখতে পারবে না কেউ। এখন দেখায় ট্রফি দেখালে কি হবে? দেখাবো না, দেখাইতে চাও না তাই? আচ্ছা, চিন্তা করতেছিলাম, সুন্দর রোদ উঠছে আজকে, অনেকদিন পরে খুব সুন্দর রোদ। দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর হয়েছে এখন। ওইটা তুলসী পাতা, তুলসী না কি জানি, পুদিনার পাতা বাসার দিকে নিয়ে এসেছিলাম এর ভিতরে একদিন, সেই গাছটাও সুন্দর হয়েছে এখন। এই হয়েছে আমাদের আপডেট গাছের। আকাশটা আজকে অনেক সুন্দর। সকালের পর আর ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে একদম দুপুরবেলা আফিফ চলে আসছে স্কুল থেকে, 1:45 বাজে। আফিফকে একটু লেবুর শরবত দিচ্ছি পুদিনা পাতা দিয়ে, খুব পছন্দ করে আর সুন্দর করে দিয়েছি। কারণ সবাই আসলে সুন্দরের পুজোরি, সবাই সুন্দর জিনিসটা পছন্দ করে, তো সুন্দর করে দিলাম এই আর কি। আর যে কালকে ওরা খেয়ে গেল, এখন সমস্ত কিছু ওয়াশ করে টেবিলের উপরেই রেখে দিই এভাবে উপর করে, পরে যার যার জায়গায় তাকে তাকে রেখে দেই। তা এখন ওনাদের যার যার জায়গায় তাকে তাকে রেখে দেব এই আর কি। আমার ঘরে চামচ সব থেকে বেশি কি বলে গুম হয়, চামচ খুঁজে পাওয়া যায় না। সেদিনকে 99-এর দোকান থেকে এক সেট চামচ কিনেছিলাম, গোল গোল কি সুন্দর। এখন একটা চামচ আছে, 5টা চামচ নেই। কোথায় গিয়েছে জানি না, হারিয়েছে। তো হারিয়ে কোথায় যাবে আমি সেটাই খুঁজে পাচ্ছি না। আমার চামচগুলা নাকি গার্বেজে ফেলে দিয়েছি, খাবার জানি না কিভাবে পাই না, কোথাও খুঁজে পাই না। খাওয়া দেখো তো কেমন লাগে। টেস্টি। তোমাকে আমি স্ট্র দিছিলাম, ওই মিন্ট পাতা তো সেই জন্য, মিন্ট পাতা মুখে যাবে না সেই জন্য স্ট্র দিছি। আর কেমন যে মুখের কাছে যায় এই জন্য স্ট্রটা দিছিলাম। চুইং হ্যাঁ করে খাও, চুইং করে খাও। আজকে আমাদের রান্নাবান্না খুবই সিম্পল হবে, কারণ হচ্ছে আমি ঘুম থেকে অনেক লেট করে উঠছি। এরপরে উঠে চা খেলাম, চা আমার এখনও শেষ হয়নি, আমি দেখাই, অনেকে আবার বুঝবেন আমার কথা। এই হচ্ছে চা আমার। হ্যাঁ, আর এই আস্তে মেডিসিন দিলাম একটু আগে। চা এখন একটু মুখ কাছে খেয়ে ফেলে, একটুখানি আছে, এখনো ঠান্ডা হয়নি। যাই হোক, আর আফিফ তো স্কুল থেকে আসলো, এখন ঠিক 1টা বাজে। 1টার সময় আমি ভাত প্রায় হয়ে আসছে। খেয়েছো মা? তো এটা নিয়ে যাই, ওয়াশ করে রেখে দিই। তো আমি রান্না বসাইছি মানে আজকে আমি কালকের মতো পাবদা করতেছি। আসিফের আব্বুর আমি খাবো। এই পাবদাগুলো অনেক বিগ বিগ পাবদা। দেখো পাবদা শ্বাস ছাড়ে, আসলে না, ওই যে খুলে যাচ্ছে মাছ, দেখো বরফ ছেড়ে যাচ্ছে। যাই হোক, পাবদা চা খেলাম, আফিফকে লেবুর শরবত দিলাম, একটুখানি আছে, এটা আমি আসিফকে দিয়ে দেবো।
কিছু হাঁড়ি পাতিল ওয়াশ করে এখানেই রাখছি, এগুলো সরাই রাখবো। ভাতও প্রায় হয়ে আসছে, এখন ডাল বসাবো প্রেশার কুকারটায়। আর ওদের জন্য ডাল, আর ওদের জন্য কি খাওয়াবো ওদের আমি খুঁজে পাচ্ছি না, তো ডিম করে দেবো ওদেরকে দুপুরে। এইভাবেই চলুক, আলু ভর্তা করে দেবো আর ডিম ডাল, এটা দিয়ে ওরা খাবে, আমরা পদ্মা মাছ খাবো, কারণ ওরা মাছ খায় না। যাই হোক, অসুবিধা নেই, এভাবেই চলে যাবে আজকের দিনটা। সন্ধ্যায় রান্না করব। বাইরে এরকম রৌদ্র, আর দেখো গ্লাসটা পরিষ্কার করছি, সুন্দর থাকে না? এটা কিন্তু তোমরা খেয়াল করো, আমি কিন্তু করি ক্লিন। দেখো কালকে করছি, তারপরে ওই যে রাতের বেলা কালকে যে আমরা খাবার খাইছি না, সেই ওদের জন্য কালকে কি করছে যে সেজন্য আমার রুটি বানাই গেছিলো সন্ধ্যায়, ঠিক আছে, মানে দুপুরে সেই রুটি ভাজছি আর ডিম পোস্ট করছি। তো ডিম ওই ফ্রাই প্যানটায় তাওয়াটায় পোস্ট করছি না, সেটা ছেটে আবার এই টুক 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 কাছে গেলে দেখা যায়, দেখা আবার ছিটছে, এই ছিটবেই। আমার মানে সবসময় শখ কি জানো, জানালা খোলারাই খেতে পারে আমি রান্না করবো, কিন্তু প্রচুর বাতাস আসে, এসে চুলা নিভে যায়। ওই যে ইলেকট্রিক চুলা হলে আবার সুবিধা হবে। যখন ইলেকট্রিক চুলাটা ঠিক করতে দিচ্ছি, সম্ভবত করতে পারবে, তো করলে এখানে আনবো। ওই লোকটা ফোনই দেয় না, ফোন ধরেও না, বুঝছো? এখানে রাখবো, তখন ইলেকট্রিক চুলায় রান্না করলে এটা খুলে রান্না করবো, তখন খুব সুন্দর দেখাবে। দেখো যাই হোক জেলে দিচ্ছি, তো এইটা এই সিস্টেমটা ডান। এখন টেবিলটা একটু পরিষ্কার করবো, ক্লিন করে ফেলছি। এমনি টেবিল পরিষ্কারই, কালকে না পুরো টেবিলের যে কাঠের যে ভিতরে একটু হালকা ইয়া থাকে, সেটাও ইয়া করে কাপড় ঢুকিয়ে অনেক কষ্ট করে পরিষ্কার করছিলাম। হ্যাঁ, এগুলো কয়েকদিন পর করি, এই জন্য ধুলা জমে না। তখন জাস্ট উপরটা ক্লিন করবো, রাতে খাবার দাবার খেয়েছে তো ক্লিন করা হয়নি রাতে। তো এই গ্লাসটাও রেখে দেবো, না রাখলে সব ভাঙে, 2 দিন পর পর দেখা যায় ভাঙে, আর লুকাই লুকাই ফেলাই দেয়। আসলে আব্বুও ফেলায়, বাচ্চারাও ফেলায়। চামচ, এত সুন্দর একটা চামচ সেট আনছিলাম, তোমরা যারা যারা দেখছো তারা দেখছো। খুব সুন্দর একটা চামচ সেট নিয়ে আসছিলাম আমি সৌদি আরব থেকে, মানে পুরো একটা ব্রিফকেস। সেই চামচগুলা ছিল অনেক দামি চামচ, অনেক হাইফাই কোয়ালিটি, মানে প্রায় 30 বছর আগের এই সেটটা। আমার বিয়েরও আগে শারিয়ারের যে তখন যে জার্মান অ্যাম্বাসিতে চাকরি করতো, অ্যাম্বাসিডার দিয়ে গিফট করছিল, ঠিক আছে, গিফট করছিল না সে কিনছিল, আই ডোন্ট নো, আমি জানি না সঠিক। তো তাকে অনেক কিছু গিফটও করছিল, হ্যাঁ, অ্যাম্বাসিডার খুব আদর করতো। তো তখন ওই চামচ সেটটা অনেক দামি চামচ সেট না, আসেফ বাবু কিনছে আমি জানি না। আসেফ বাবুর জোস ছিল খুব বেশি, আসেফ বাবু খুব দামি দামি জিনিস ইউজ করতো। আসেফ আব্বু এখন দেখো কত সিম্পল কাপড় চোপড় পরে, আসেফ আব্বু এরকম পরতো না। আসেফ আব্বু সবসময় মার্কেটে গেলে দামি জিনিস ধরতো, দামি কাপড় ধরতো, সব কিছু একটু দামি দামি ধরতো। আমি রিয়াদে যখন জার্মান অ্যাম্বাসিতে প্রথম আসি, আমার যে গায়ে যে দেওয়ার যে ব্ল্যাঙ্কেটটা কমফোর্ট, সেই কমফোর্টটাও ছিল অনেক দামি কমফোর্ট। তো এইরকম জিনিস সে একসময় ইউজ করতো। তা সে খুব চুজি ছিল, মানে দামি ভালো জিনিসটার দিকে তার চোখটা ছিল সবসময়। যাই হোক, আল্লাহ মানুষকে সব কিছুই দেখায়, ঠিক আছে, এইটাও দেখাইছে, আবার এই দিনও দেখাচ্ছে, আবার ইনশাল্লাহ ঠিক হবে। আর অসাধু লোক যদি আপনার ফ্যামিলির ভিতরে কেউ যদি অসৎ থাকে, আপনার ভাই, বিশেষ করে ভাইরা অসৎ থাকে, তাইলে আর মানে বাহির থেকে আর শত্রুর দরকার হয় না। তো নিজের আপন ভাই যদি অসৎ হয়, আপনার প্রপার্টি গ্রাস করার চিন্তা ভাবনায় থাকে, তাইলে তো আপনার বাহির থেকে শত্রু আনার দরকার হবে না, বা শত্রু আসারও দরকার হবে না। তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে ঈমান দেখ। যারা খারাপ তারা হয়তো এখন বুঝতে পারতেছে না। সম্পদের মোহ বা লোভ এত বেশি মানুষের থাকে, মানুষ অন্ধ হয়ে যায়। কাদের জন্য সম্পদ করে? নিজের বউ বাচ্চাদের জন্যই তো মানুষ করে। যারা খারাপ কাজ করে অর্জন করে, তারাও কিন্তু বউ বাচ্চার জন্যই খারাপ কাজ করে অর্জন করে, কিন্তু তারা বুঝতে পারে না যে ভবিষ্যতে তাদের ভবিষ্যৎ না, তাদের জন্য যে কি শাস্তি আল্লাহ প্রদান করে রেখেছে সেটা তারা জানে না। সেটা যদি যারা জানতো, আর যদি সেটা আয়নার, যেমন আমরা সব কিছু টিভিতে যেমন দেখতে পারি, সেরকম যদি দেখতে পাইতো, তাহলে কোনো দিন মানুষ খারাপ কাজ করতো না, ঠিক আছে। কারণ আল্লাহ কাউকে পৃথিবীতে সাজা দেয়, কাউকে সাজা দেয় আখিরাতে, কিন্তু সাজা আল্লাহ দিবে, যেভাবেই হোক দিবে।
কিন্তু মানুষ এটা বুঝতে পারে না। অসৎভাবে মানুষকে ঠকিয়ে যেতে পারে, মানুষের আত্মসৎ করতে পারে। কিন্তু ওই যে দেখার যে দেখতেছে আমি কার জন্য করি, এই যে আমি যে দেখেন রান্না করতেছি কার জন্য, আমার বাচ্চাদের জন্য করতেছি, আমার জামাইয়ের জন্য করতেছি। আমি তো বাইরের লোকের জন্য এখন করতেছি না, কথার কথা বললাম, ঠিক আছে? তো আমি কষ্ট করতেছি আমার ফ্যামিলির জন্য, ঠিক আছে? আমি কষ্ট করব আমার ফ্যামিলির জন্য, কিন্তু আমার ফ্যামিলি কি আল্লাহর কাছে জবাবটা দিবে যে হ্যাঁ আল্লাহ আমরাও সাথে ছিলাম, আমার বাবা যে এই কাজটা করছে খারাপ কাজ, বা আমার হাজব্যান্ড যে খারাপ কাজ করতেছে আমরাও তার সাথে ছিলাম? তারা কিন্তু সেটা দিবে না। তারা বলবে কি আমরা চিনি না, এই লোককে চিনি না। কিন্তু দেখেন পৃথিবীতে মানুষ কি করতেছে, মানুষ বুঝতে পারতেছে না যে সে কত অন্যায় করতেছে। তো এই জন্য আমি সবসময় আমার নিয়তে বলি যে আল্লাহ আমার দ্বারা জানি মানুষের কোনো ক্ষতি না হয়, আর মানুষ জানি আমাকে কোনো ক্ষতি না করতে পারে। আল্লাহ তুমি সবসময় আমাকে রহম করো। আমি আল্লাহকে সবসময় বলি আমার দ্বারা জানি চুল পরিমাণ মানুষের কোনো বিনষ্ট না হয়, কোনো দিন না। আমার কথা হয়েছে আমার যেটুক আমি খাবো, তোমার যেটুক তুমি খাও। তুমি পারলে আমাকে দাও, না পারলে দিও না, ঠিক আছে? আমি কিন্তু চেষ্টা করি, এখন বাকিটা আল্লাহ। শয়তানের ধোকায় সবাই পড়ে, কিন্তু যদি আপনার মাইন্ড যদি আপনি ঠিক রাখতে পারেন যে না আমি এই কাজ কেন করব, কেন এটা করব, তো এরকম মানুষ হাজার হাজার আছে। আবার হাজার হাজার মানুষ আছে যারা পরকে ঠকায়, ঠিক আছে? তো আসিফের আব্বু লাইফে অনেক সুন্দর সুন্দর মোমেন্ট এনজয় করছে। আসিফের আব্বু জীবন অনেক কিছু দেখছে, অনেক পাইছে। আমি আমার লাইফে অনেক পাইছি। আমার বিয়ে হয়েছে খুব সুন্দর করে, আমার বিয়েটা হয়েছে আলহামদুলিল্লাহ। পুরো বরিশালবাসী জানে যে আমার কীভাবে বিয়ে হয়েছে। হ্যাঁ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই জানে আমার বিয়ে নিয়ে। সবাই এক জায়গায় বসলে যদি আমার কথা ওঠে, এই কথাগুলো ওঠে যে কীভাবে বিয়ে হয়েছে আমার, কত সুন্দর বিয়ে হয়েছে, যা সাধারণত এই যুগেও অনেক সময় হয় না। এত সুন্দর করেছে, সেদিক থেকে আমি খুব হ্যাপি। তারপর আসিফের আব্বু মানুষ হিসাবে যথেষ্ট ভালো। এখন তো সে বয়স হয়েছে, অনেকে অনেক সময় কমেন্টে বলেন আপনার জামাই এত বড় পেট, এই সেই এরকম। আমার হাজব্যান্ড তেমন ছিল না, কোনো এক সময় আমার হাজব্যান্ডও সুন্দর ছিল, কিন্তু যুগে যুগে মানুষ আস্তে আস্তে বয়স হয়, চেঞ্জ হয়, তার সব কিছু আপনারা তো হুট করে দেখেন, বুঝতে পারেন না। যাই হোক, এই হয়েছে কাহিনী আমার। অনেকেই আমাকে এবার বলে যে আপনি কি চয়েস করে বিয়ে করছিলেন তাকে, ঠিক আছে? তো এখন যখন করছি তখন তো আমি একটা কথা অনেক ছোট ছিলাম, আমার চয়েস বলতে কিছু হয়ই নেই। তখন আমি চয়েসও করতে পারি না, আমাকে যখন যেভাবে যা বলছে সেটাই আমি মেনে নিছি। আমি ভাগ্যকে খুব বিশ্বাস করতাম, ভাগ্য মেনে নিছি যে আমার যেখানে যে হবে ওটা আল্লাহ সিদ্ধান্ত নিছে, আল্লাহ ঠিক করে রাখছে, সেজন্য আমি তাকে বিয়ে করছি। এবং সে তখন অনেক সুন্দর ছিল। আমি যে একটা পিকচার আপনাদের এইখানেই দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এই আমার কাহিনী। আসিফের আব্বুকে নিয়ে একটু গল্প করলাম, করতে করতে অনেক কিছু বলে ফেললাম। আসলে যখন কথা বলতে নেই, ভিতরে অনেক কষ্ট জমানো থাকে, যেগুলা হয়তো এইভাবে বললেও যেভাবেও বলা হয়, হয়তো এমনি বলার স্কোপ পাই না, বলতে পারি না, হয়তো এইভাবে বলে ফেলি। যাই হোক, এই আমার কাহিনী। ঠিক আছে, এখন এই যে মাছটা কুটি, 1:20 মতো বাজে। মাছটা রান্না করতে এই 2টার ভিতরে হয়ে যাবে, আর সাথে ডালটা বসাই দেবো। ওদের তো ডিম ভেজে দেবো, ওরা ডিম সিদ্ধ করে যে ভুনা করাটা পছন্দ করে না। যাই হোক, এই আলুটাও ভর্তা করে ফেলবো, এই আর কি। তো ঠিক আছে, কাজে নেমে পড়ি। এসব গল্প করতে গেলে অনেক টাইম চলে যাবে। এটা হচ্ছে বাটার চিকেন মশলা। যেহেতু ডাল রান্না করবো, একটু সুন্দর করে রান্না করি। বাটার চিকেন মশলা দিয়ে দিলাম ডাল ভুনে। অবাক কাণ্ড না? কে এখন ডালটা দিয়ে দেবো। অবাক কাণ্ড কি জানো? হলুদের গুঁড়া শেষ, একটুখানি আছে, কিন্তু ডালে যদি আমি সেটা দিই তাহলে মাছে দিতে পারবো না। এখন দুপুরবেলা কেউ দোকানেও যাইতে চাইবে না। আমার খেয়ালই ছিল না, পরশুদিন থেকেই খালি চিন্তা করছি হলুদের গুঁড়া লাগবে ভুলে গেছি। এই পর্যন্ত মনেই ছিল না। তো এখন যেটা হয়েছে, যেটুকু আছে সেটা মাছে দেবো। আজকে ডাল হলুদ ছাড়া করছি, দেখতে একটু ইয়া লাগলেও খেতে মজা হবে, খারাপ হবে না। সব কিছুই দিচ্ছি, লবণ দিতে ভুলে গেছি, দিয়ে দিলাম লবণ। ঠিক আছে, হতে থাক। এটা হলে পর করবো হচ্ছে ডিম ভাজি করব।
ও সরি, মাছটা করবো, তারপর কিচেনটাকে ক্লিন করবো। সব ভুলে গেছি মোবাইল হাতে নিতে। এখানে একটু হালকা ভেজে নিছি পেঁয়াজ, শুকনো মরিচ টেলে নিছি, ডিম সিদ্ধ একটা ছিল, ওই যে কালকে করছি না চটপটি, সেখান থেকে একটা ডিম বেঁচে গেছিলো, তো ভাবলাম যে ওদেরকে একটু ডিম ভর্তা করে দিই, আলু ভর্তা না করে। তো সাথে দেবো সরিষার তেল, আর ধনিয়া পাতাগুলো নষ্ট হয়ে গেছে, ধনিয়া পাতা যদিও ওদের ওরা পছন্দ করে না। যাই হোক, এই একটা ডিম ভর্তা করলে 2 জন মানুষ খেতে পারে, চাইলে একাও খেতে পারে। তো যেহেতু একটা আছে, তো একটাই ভর্তা করে দিচ্ছি, আর সাথে দেবো এই সরিষার তেলটা। ঠিক আছে, ও লবণও দিছি। এই ভর্তা মাখাইতে যে ডিমটা একটু করা হয়ে গেছে, যাই হোক ডিমটা উঠাই দিলাম, জানি না উঠাই দেখি কেমন হয়েছে। একদম সুন্দর হয়েছে ডালটাকে একটু হালকা নাড়া দেবো, একদম সুন্দর পানি টেনে গেছে। হ্যাঁ, কালারটা এইভাবে হলুদ হয় নাই, যেহেতু হলুদ কম দিচ্ছি, বাকি সব ঠিক আছে। লেবু দিলাম, ভাত দিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে ভাত রান্না করছি না, একটু ভাত হালকা একটু নরম হচ্ছে ভাতটা, আমরা আর একটু শক্ত ভাত খাই, নরম হয়ে গেছে বেশি, খাওয়া যাবে অসুবিধা নেই, কিন্তু ঝরঝরা ভাত না হলে বাচ্চারা খেতে চায় না। ভাত, লেবু, ডিম, দুইজনকে হাফ হাফ করে দেব, মজা করে খাবে। দেবো হচ্ছে ডাল, এই যে হচ্ছে ডাল। আজকে দেব কাশ্মীরি আচার। এই সিম্পল খাবার রেডি, আসো। আচ্ছা, থ্যাংক ইউ আম্মু। ওয়েলকাম। কি বলো ভাইয়া? ডিম ভর্তা। ডিমের ভর্তা? হ্যাঁ, আলু ভর্তার মতো সেম, খালি টেস্টটা হবে ডিমের টেস্ট আলুর জায়গায়। আর মেইন কথা কি জানো, আমি আসিফকে জিজ্ঞাসা করলাম সে খাবে কিনা, এই জন্য ওইখানে গেছিলাম, এই জন্য তোমার কথার অ্যান্সার দিতে পারিনি তখন। ডালটা খাবা এই আচারটা দিয়া, আলু ভর্তাটা আলাদা, ডিম ভর্তাটা শুধু ডিম ভর্তাই খাবা, ভাত রাখবা একটুখানি ডিম ভর্তা খাওয়ার জন্য। আচ্ছা, এই জায়গা দিয়ে এইটুক রেখে দাও ডিম ভর্তা খাওয়ার জন্য, ঠিক আছে? ওই পাশে একটু ডাল দিয়ে খাও, এটা যে কোনো কিছুর সাথে, কিন্তু এই আচারটা ডালের সাথে নাও, তাহলে মজা খাবা, ঠিক আছে? না, তোমার মতো খেলে সমস্যা নেই, খাও তোমার যেভাবে ভালো লাগে। তুমি এইভাবে ভর্তা মাঝে মাঝে করো, অনেক টেস্টি হয়েছে। এইমাত্র আসিফের আব্বু আমাকে কল দিল, দিয়ে বলল যে গার্ডকে একটু খাবার পাঠিয়ে দিও, উনি একটু আগে হসপিটালে গেছিলো, হসপিটাল থেকে আসছে, উনি তো স্ট্রোক করছে। তো আমি বলছি কীভাবে? তো বলল যে সকালে আমাকে বলল যে ভাই আমি এরকমের রজু করতে গেছি, আমার নাক মুখ আটকে আসছে ফজরের সময় এক সাইড, আর মুখটাতে পানি নেই, পানি নিতে পারি না, মুখ থেকে পানি পড়ে যায়। তারপর নাকি চা খাইছে সকালে সেম। তো আসিফ আব্বু বলছে যে এটা স্ট্রোক। তো আসিফ আব্বু বলছে আপনি 1 মিনিটও দেরি করবেন না, এখনই আমি ডক্টর কাকে দেখাবেন বলে দিতেছি, আপনি ওনার কাছে আগে যাইয়া ওনাকে করে আসেন। কারণ আসিফ আব্বু আসলে ওই সময় নিজেই অনেক ব্যস্ত ছিল। তো আসিফ আব্বু কারে দিয়ে জানি পাঠিয়ে দিছে। তো উনি গেছে, এখন উনি আসছে। ডাক্তার দেখতে পারে নাই, সিরিয়াল নাই ওনার, সেই জন্য ওনাকে 10টার সময় দেখবে। এদিকে আফিফকে পাঠাইছি নিচে যে দেখে আসো গার্ড আঙ্কেল আসছে কিনা, বলে যে হ্যাঁ আসছে। আমি তাকে বলে আসো, সে জানি কিছু করে না, আমি রান্না খাবার দিতেছি। হ্যাঁ, তো ডাক্তারের কাছে গেছিল, আসলে গরিব মানুষের যা হয়। আসিফ বাবু তখন আবার যাবে কোর্টে, সে তো ওই সময় যাইতে পারেনি, তার সাথে অন্য লোককে দিয়ে পাঠাই দিছিল, কিন্তু সিরিয়াল পাইতে আরও সময় লাগবে, দেখাইতে পারে নাই ডাক্তার। বাসায় আসছে, এসে ভাত চড়াইছে। আসিফ বাবু আগেই আমার ফোন দিয়ে বলে দিছে যে এরকম উনি কিন্তু স্ট্রোক করছে, ওনার একটু খাবার পাঠাইয়ে দিও। তো এই জন্য চটজলদিতেও দেখলাম আমি যে রান্না করলাম, এখন ওনাকে একটু খাবার দেবো। উনি রান্না করতে নিছে, আমি আফিফকে ভাগ্যবল আগে পাঠাইছি যে দেখো তো আঙ্কেল আসছে কিনা, বলে আম্মু আসছে, সে ভাত চড়াইছে, মানে ভাত বসাইছে। আমি বলছি তুমি একটা কাজ করো, আঙ্কেলকে নিষেধ করে দিয়ে আসো। তা আবার আফিফ গেছে, যে বলছে না আঙ্কেল আপনি ভাত রান্নাই করেন না। একবার বলছে আফিফ, আশফাক বলে আফিফ বলছে, আফিফকে বলছে না বাবা আমি ভাত হয়ে গেছে, আমার ভাত, আসলে ভাত রান্নাই করে নাই তখন। না বলতেছিল যে ভাত করব। ও তাহলে তুমি তো সেটা বলো না, ঈশ্বর, তাহলে তো আরো আগে তোমার পাঠাই যাবে। যাই হোক,
পরে আমি বলছে যে না আমি একটু যা রান্না করছি ওইটা একটু দিয়ে দিই। ওকে ওকে, সেটাই আব্বু, বাংলা কথা সুন্দরভাবে বলতে হবে, তুমি তো বলতে পারো না। এইটাই তুমি এসে বলছো কি জানো, আঙ্কেল ভাত হইছে, হইতেছে হইতেছে বলছো, না করতেছে না, সে বসাইবে, এইটা সে বসাই নাই ভাত, বসে ভাত বসাইতেছি আমার ছেলে এসে। আর সে যেভাবে গ্রামের মানে যে ল্যাঙ্গুয়েজে কথা বলে আমার ছেলেরা সেটা বোঝে না আসলে। না ও নর্মালি কথা বলে কিন্তু তাদের কথা একটু আস্তে বলে আর একটু ওই মানে একটু তাদের দেশি ভাষা মিক্স হয়ে যায়, বোঝে না। মানে উনি বরিশালেরই কিন্তু অনেক দূরের, একটু গ্রাম অঞ্চলের। একটু কামান আছে বেড়াপুর হয়ে যাবে, এটাই হয়ে যাবে তার আশা করছি, কারণ তারা সবসময় রোজায় খাবার দিই তো যার জন্য জানি আমি দিয়ে আসি। তো এই ভাতের ভিতরেই সব কিছু দিয়ে দেবো একসাথে। এই হচ্ছে ডাল, ডাল করেও গেছে, কাজের চাইতে এলোমেলো হয় আমার বেশি। চুলা অফ করে দিলাম। ও আল্লাহ, নাও দিয়ে আসো, কভার দিয়ে দিয়ে আসো। থালা দিলে তো একদম মেখে যাবে, এইভাবেই নিয়ে যাও, এইভাবে দিয়ে আসো। লিপটা কেমন করো, আমি আমি দেখে আসি তো ঘটনাটা কি। ডাক্তারের কাছে যায় যে পায় নাই কেন, কি সমস্যা, টাকা পয়সা মানুষের যদি একটু না করতে পারি, আল্লাহ মাফ করে দাও সবাই রে। মাত্র ম্যাজিস্ট্রেট উনি হচ্ছে মহিলা ম্যাজিস্ট্রেট, এই যে গাড়িতে যাচ্ছে, এই যে গাড়িতে যাচ্ছে, ওনাকেও আমি বলছি যে আপু এরকমের উনি তো স্ট্রোক করছে, এখন মানে বাথরুমে গেছে, পেশো ওয়াশরুম গেছে, ওই যে আমি খাবার পাঠিয়েছি ওনার গোসল করতে গেছে। বলছে যে আমরা সবাই দেখি যদি ওনার টাকা পয়সা লাগে সবাই একটু একটু করে দেই, তাতেই ওনার হয়ে যাবে, ওনার ডাক্তার দেখানো আর ওষুধের পয়সা। গরিব মানুষ কোথায় পাইবে বলেন, আসুক আগে। মানে গোসল করতেছে, আমি আবার উঠবো, আমার নামবো, কথা বললে যে চেয়ার আছে এখানে বসেছিলাম, এই রুমটার ভিতরে থাকে। আর মেন কথা আমাদের তো বললাম আগেও, আমার বাড়িওয়ালা তো নাই, সে ঢাকায়, ঠিক আছে, মেন বাড়িওয়ালা হয়েছে ঢাকায়। তো যার জন্য যাই হোক, ঢাকায় সে থাকুক আর না থাকুক সেটাতে তো বড় কথা, আমরা যেটুক পারি সেটুক করি, তাই না। সকাল ফজরের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তারপরে সে কোরআন পড়ে, সকালবেলা বসে বসে কোরআন পড়ে, এত এত ভালো লাগে, মাগরিবের সময় কোরআন পড়ে, মানে সব সময় মাশাআল্লাহ। ভালো মানুষের পরীক্ষা থেকে অনেক বেশি। বলে আসতেছি ওই আমাদের পাশের বাসার ভাইকেও বলে দিছি, ম্যাজিস্ট্রেট সাহেব, ম্যাজিস্ট্রেট মহিলা ওনাকেও তো বললাম, আমি তো আছি, আরও দেখি দু একজন, ওনার হাতেই টাকাটা দিয়ে যাক, উনি ওইটা দিয়ে একটু রাত্রে ডাক্তার দেখাক, যেটুক পারি দেখ, একটা গরিব মানুষ একটু হেল্প করলে। আল্লাহ আল্লাহ তো বলছে মানুষকে তুমি সাহায্য করো, এখন আমরা যদি বলি আল্লাহ সাহায্য করবে তাহলে হইবে, আমাদের দ্বারাই তো সাহায্যটা হইবে, তাই না। এটা তো অনেকে বোঝে না। আচ্ছা, আপনাকে কল দিয়ে নি।